নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। জীবনে চলার পথে মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কিছু থাকে আমাদের ক্রনিক ডিজিজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে সমস্যাটা আমার বা আপনার বা আমার পরিবারের কারোর রয়েছে, বা হঠাৎ করে আমাদের জীবনে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এবং তার ফলে কিছু একটা সমস্যা তৈরি হলো। যে কোনো সময় যে কোনো কিছু হতেই পারে, তবে তার জন্য ভেঙে পড়া, দুঃখ করা, কান্নাকাটি করা সেটা কিন্তু সমাধান নয়। আপনি যদি সত্যিকারের বুদ্ধিমান মানুষ হন তাহলে আপনি কি করবেন? নিজের সচেতনতা বাড়াবেন, যে কোনো সমস্যাকে নিয়ে আগে একটু স্টাডি করবেন এবং যখন সেই সমস্যা বা সেই ধরনের কোনো সমস্যা যদি আপনার বা আপনার প্রিয়জনের আসে, তাহলে যেন চট জলদি আপনি ডিসিশন নিতে পারেন যে আপনার এই মুহূর্তে কি করা উচিত, কি করলে আপনি ভালো থাকবেন বা আপনার প্রিয় মানুষটিকে আপনি তাড়াতাড়ি ভালো করে তুলতে পারবেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট আপনাদের জন্য করছে, দীর্ঘদিন ধরে করছে। এবং শুধু কাজ করে গেলাম, কাজের সেরকম রেজাল্ট নেই তা কিন্তু না। এনবিপি যে কাজ করেছে, যেখানে করেছে, যে পেশেন্টের জন্য করেছে, প্রত্যেকজনের জন্য, প্রত্যেকজন বলতে আমরা ধরে নিলাম যে 90% বা 92% পেশেন্টদের মুখে কিন্তু হাসি ফোটাতে পেরেছে, মানে তাদের সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পেরেছেন। এবার দেখুন, পেশেন্টকেও কিন্তু ভীষণ বাধ্য স্টুডেন্টের মতন কাজ করতে হবে, অর্থাৎ ডক্টর যা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর সেটা যদি আপনি সত্যিই করতে পারেন তাহলে আপনিও কিন্তু এই 90 থেকে 92% মানুষের মধ্যে অবশ্যই কিন্তু থাকবেন। আজকেও আমাদের এই অনুষ্ঠানে আমরা কিন্তু আলোচনা করব যে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ যদি আপনার জীবনে আসে বা আপনার পরিবারের কারোর আসে, তাহলে কিভাবে সেখান থেকে আপনি সমাধান পাবেন। বিভিন্ন বিষয়কে আমরা নিয়ে আসার চেষ্টা করি। আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের স্টুডিওতে একজন গুরুত্বপূর্ণ মানুষকে আমরা আবারও পেয়ে গিয়েছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুব কম আলোচনা করেছি, সিভিএ কি, এই সমস্যা কাদের হয়, এই সমস্যা সিভিএ সমস্যা সিমটমস কি, বা কিভাবে সমাধান পাওয়া যায়, সবটাই আমরা অল্প অল্প করে শুনবো। ডাক্তারবাবু, তো একটু আলোচনা শুরু করি, সিভিএ বিষয়টা কি? দেখুন, সিভিএটা ফুল ফর্মটা হচ্ছে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আর এই যে অ্যাক্সিডেন্ট যে ওয়ার্ডটা হলো, যখনই প্রোগ্রাম স্টার্ট হওয়ার পরই সুস্মিতা একটা কথা বললো কি আমাদের লাইফের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়ে যায়। ঠিক ওই রকমই একটা অ্যাক্সিডেন্ট আমাদের ব্রেনের মধ্যে হয়, যেটা কি ব্রেনকে পুরো ডেড করে দেয়। ডেড মানে একদম পুরো ব্রেনটাকে নষ্ট করে দেয়। প্রথম আপনাকে বলবো কি সেরিব্রো ভাস্কুলার যে অ্যাক্সিডেন্ট যে ওয়ার্ডটা আমি বললাম, এই ফুল ফর্মটা, তাকে আমরা একটা সরল ভাষা একটা স্ট্রোক আমরা বলতে পারি। যাকে বলতে পারেন কি আপনাদের লাইফের মধ্যে যখনই আপনার আফটার 40, এখন তো কোনো বয়সই নয়। আজকে যদি স্ট্রোকে যদি পেশেন্ট দেখেন, তো আমি তো দেখেছি যারা 30 বছর 25 বছর মানে ছেলেরাও কিন্তু স্ট্রোক মতো সমস্যা নিয়ে তাদেরকে ভুগতে হয়। কারণটা হচ্ছে কি তারা প্রেশার উপরে কোনোদিন ওয়ার্ক করে না। আজকে এটা হওয়ার প্রথম আমাদের কারণটাই হচ্ছে কি প্রেশার। প্রেশার কি করে, প্রেশার যখন আপনার আপ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আপনার যে ব্রেনে যে সেল আছে সেই সেলগুলোকে কিন্তু আপনার ড্যামেজ করতে পারে, সেলগুলো ফেটে যেতে পারে, ক্লটিং হতে পারে। তো এইবার দেখুন আপনার যে স্ট্রোকটা হয় না, স্ট্রোকের মধ্যেও দুরকম কিন্তু পার্ট রয়েছে। আজকে আমি ক্লিয়ার করবো দুরকম পার্টের মধ্যে কি কি হয় বা এই স্ট্রোক থেকে আমরা কি করে বাঁচবো। ঠিক আছে, তার সাথে সাথে আমাদের কি আগে থেকে প্রিকশন নেওয়া দরকার আছে যেখানে আমাদের এরকম স্ট্রোক যদি না হয়, আর এই সিমটমসগুলো কি রয়েছে, এটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। একদম। তো এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা শুনবো, কারণ আমরা সত্যি স্ট্রোক বিষয়টাকে কিন্তু ভয় পাই এবং আমরা জানি যে আমাদের হার্ট স্ট্রোক হতে পারে এবং আমাদের কিন্তু সেরিব্রাল যেটাকে বলি ব্রেনে একটা সমস্যা হয়ে যাওয়া সেটাও হয়। অনেক সময় চোখেও আমাদের কিন্তু স্ট্রোক হয়, এরকম বিভিন্ন পার্টে কিন্তু স্ট্রোক হতে পারে। এবং আমরা জানি স্ট্রোক হওয়া মানে নয় মানুষের মৃত্যু, আর না হলে কোনো অঙ্গ হানি, কোনো অঙ্গের সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু চলে আসে। তবে সিভিএ এই সিমটমস কি, বা এটা হলে ঠিক কি কি সমস্যা আমাদের আসতে পারে, সবটাই আমরা শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। এবং পাশাপাশি আপনারা কথা বলতে পারেন ডাক্তারবাবুর সঙ্গে, আপনাদের জন্য ফোন লাইন খোলা রয়েছে। তাই এনবিপির নিজস্ব নাম্বার এবং অবশ্যই চ্যানেলের নাম্বার দুটোই কিন্তু একটু ভালো করে দেখে নিয়ে নোট করতে ভুলবেন না। শুনবো না, যেটা আমরা বলছিলাম কি আমরা দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইসলামিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এই ইসলামিক স্ট্রোকের মধ্যে কি হয়, আমাদের ব্লাডের ক্লটিং গুলো হয়। এই ব্লাডে ক্লটিং হওয়ার কারণের জন্য আমাদের ব্লাডের সেলগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে না, ড্যামেজ হয়ে যায়। আর সেকেন্ড যেটা আমরা বললাম, তার মধ্যে কি হয়, আমাদের অ্যারাউন্ডিং ব্রেনের অ্যারাউন্ডিং এর মধ্যে কি হয়, মানে আশেপাশে আপনার ব্লাড কিন্তু আপনার জমতে চালু হয়ে যায়, যে কারণের জন্য আপনার কিন্তু এই স্ট্রোক হতে চালু হয়ে যায়। এবার আমরা এই রিপোর্টগুলো কি করে পাই, আমাদেরকে সিটি স্ক্যান রিপোর্ট করতে হয় বা আমাদেরকে এমআরআই রিপোর্ট করতে হয়, তখন আমরা জানতে পাই কি পেশেন্টে কিন্তু স্ট্রোক হয়েছে।
এবার দেখুন স্ট্রোককে আমি দুটো পার্টে ডিভাইড করলাম, দুটোর মধ্যে এক একটা পার্টে কি বলা হয় আর তার কি ডেফিনেশন আছে সেগুলোকে বললাম। এইবার আমরা বলবো কি এটা প্রথম আমরা কি বললাম কি প্রেশারের জন্য হচ্ছে, তো প্রেশার থেকে আপনার কিন্তু স্ট্রোকটা হলো, তো প্রেশার উপরেই আপনার প্রথমেই কাজ করা দরকার ছিল, যেটা আমরা আজকে একবার নিয়ে বহুবার আমরা প্রোগ্রাম করেছি, যেখানে আমরা বলেছি প্রেশারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়, কিন্তু তখন আপনারা গুরুত্ব দেন না, তখন আপনার প্রেশারকে কিন্তু ক্যাজুয়ালি নেওয়া হয়। 20 বছর 21 বছর বাচ্চাদেরকে কিন্তু এখন আর প্রেশারের সমস্যাগুলো উঠছে, মানে 180 190 কিন্তু তাদের প্রেশার থাকছে। তারা যদি প্রেশার উপর যদি ওয়ার্ক না করে তাহলে কি হবে, এরকম কিন্তু স্ট্রোক হবে। স্ট্রোক হওয়ার পর কি হবে, আপনার হঠাৎ দেখবেন আপনি কিন্তু অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে যাওয়ার পর আপনি হয়তো কোমাতেও যেতে পারেন, বা আপনি যদি কোমাতে যদি নাও যায় তখন আপনি দেখবেন সিমটমসগুলো, যেটা আমরা আসছিলাম কি সিমটমসগুলো কেমন হয়। সিমটমসগুলোর মধ্যে আমি কিরকম দেখতে হবে কি আপনি হাঁটাচলা ডিফিকাল্টি, মানে আপনি হাঁটাচলা করতে পারছেন না, কথা আপনার ঠিকভাবে বলতে পারছেন না, আপনি কোনো রকম হাত বা পাকে আপনি কোনো রকম মুভমেন্ট করতে পারেন না, আপনার নাম্বারনেস মানে ফেসের মধ্যে কি হয় আপনার অবশ হয়ে যায়, হাত পা কিন্তু অবশ্যতে চালু হয়ে যায়। তো এইরকম হচ্ছে আপনার সিমটমস। আজকে 20 বছর 21 বছরের ছেলে যারা আজকে বলতে পারেন কি আমাদের ভবিষ্য আছে ভারতে, সেটা কিন্তু এই স্ট্রোকের মতো সমস্যা, সামান্য একটা প্রেশারের উপরে যদি কাজ না করলে এত বড় কিন্তু স্ট্রোক হতে পারে। তো স্ট্রোক হওয়ার পর এইরকম একটা সিমটমসগুলো আপনি দেখতে পান, তার সাথে আপনি এখন কি হয়ে গেল, আপনাকে বলে দেওয়া হয় কি আপনি সারা জীবন কিন্তু একটা প্রেশার ওষুধ খান। কিন্তু আমি এখানে বলবো কি আপনি যে সারা জীবন যে প্রেশারের যে ওষুধগুলো খাচ্ছেন তাতে কি আপনার স্ট্রোকটা ভালো হবে? তাতে কি স্ট্রোক হওয়ার পর আপনার যে অর্গানগুলো যে খারাপ হয়ে গেছে বা আপনি হাঁটাচলা করতে পারছেন না, কি সত্যি কি আপনি দাঁড়াতে পারবেন না, সত্যি কি আপনি হাঁটতে পারবেন না, এই প্রশ্ন চিহ্নটা কিন্তু সবসময় মানুষের মনের মধ্যে থেকে যায়। কিন্তু আয়ুর্বেদ এই জায়গা উপরে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যেখানে এই প্রশ্ন উত্তর দেওয়ার সেটা আমরা দেবো। একদম, আমাদের সংস্থার নামটাই আপনারা জানেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় বা আপনার ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের উপরে রিসার্চ করার একটা নেশা রয়েছে এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের, আর সেটাই কিন্তু প্রতিনিয়ত করছেন। তাই যেখানে অন্য প্যাথির হয়তো যাত্রা শেষ হয়ে যায়, সেখানেও কিন্তু পাড়ি দিতে পারছে অনায়াসে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার প্রথমত মানে ঠান্ডা লাগে, আমি সর্দি কাশি হয়, আর মানে এই রোদে বেড়ালে আমার মাথা যন্ত্রণা হয় প্রচুর, মানে সামনের দিকটা কপালের উপরে যাচ্ছে। আপনার সাইনাসের সমস্যা আছে, ঠিক না? আপনি কোথায় বর্ধমান থেকে থাকেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্ধমানে আমাদের চেম্বার আগামী শনিবার দিনই আছে, যেখানে আমি নিজেই থাকবো। আর আপনি এই যে সমস্যা নিয়ে ভুগছেন, এই সমস্যাকে নাম হচ্ছে সাইনাস। সাইনাসের মধ্যে কি হয়, আপনি মাঝে মাঝে দেখবেন কিন্তু আপনার মাথা যন্ত্রণা হয়, আর মাথা যন্ত্রণা হয় মানে তীব্র মাথা যন্ত্রণাটা হয়, ঠিক আছে? যখন আপনি মানে বাধ্য হয়ে আপনাকে হয়তো পেন কিলার খেতে হয়, বা আপনার বাধ্য হয়ে আপনাকে হয়তো রেস্ট করতে হয়, কিন্তু তাতেও কিন্তু ব্যথাটা কমে না। তার সাথে সাথে কি আপনার ইমিউনিটি লেভেলটা লো হয়ে যায়, মানে সর্দি কাশি ধারটা একটা থাকবেই। তার জন্য আপনাকে বলবো সব থেকে আগে আপনি এসিতে যদি আপনি থাকেন, বা এসিতে যদি আপনার কোনো ওয়ার্ক হয়, এসি থেকে আপনি অ্যাভয়েড করুন। এবার আপনি বলবেন কি না ডাক্তার যা গরম পড়েছে আমাকে এসিতে থাকতে হবে, তো সেখানে আপনাকে একটা টেম্পারেচার মেনটেন করতে হবে, মানে যেখানে আপনি 26-এ 25-এ এরকম একটা টেম্পারেচারের মধ্যে আপনাকে থাকতে হবে, যাতে খুব বেশি ঠান্ডার মধ্যে যাতে না থাকে, তাহলে এই সাইনাসের সমস্যা আপনাকে সবসময় থাকবে। আর সাইনাসের প্রপার ট্রিটমেন্টটা করান, কারণটা হচ্ছে কি আমাদের যে নাকের ভিতরে আপনার যে নিঃশ্বাসের যে পাসেসটা রয়েছে না, এখানে কি সোয়েলিং হয়ে যায়, আর সোয়েলিং হওয়ার পর কি হয় ওই নিঃশ্বাসের জায়গাটা সরু হয়ে যায়, যার জন্য আমরা ভালো করে নিঃশ্বাস নিতে পারি না, আর এই কারণের জন্য আপনার এই সমস্যাগুলো আসছে। তো আমি আপনাকে বলবো প্রথম আপনি কি করবেন, একটা বড় গামলাতে গরম জলটা নিন, আর তার ভাপটা নিতে হবে আপনাকে, ঠিক আছে? তার মধ্যে যদি আপনার বাড়িতে কোনো রকম যদি বাম থাকে, ওই গরম জলের মধ্যে একটু বামটা ফেলে দিন, আর একটা গামছা নিয়ে একটু ঢাকা দিয়ে, ঠিক আছে, উপর থেকে ওই ভাপটাকে নিন, তাতে আপনি অনেকটা আরাম পাবেন। আর যেটা বললাম ঠান্ডা থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর সাইনাসের প্রপার ট্রিটমেন্ট করান, যেখানে সামান্য কিছু দিনের মধ্যেই এই সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পেতে পারবেন, ঠিক না? একদম। আর ট্রিটমেন্ট করানোর জন্য কি করতে হবে, আমাদের দুটো কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একেবারে এনবিপি নিজস্ব নাম্বার 9840235527 বা 37 নাম্বার দুটি যত্ন সহকারে মোবাইলে সেভ করুন বা খাতায় নোট করুন, এবং আপনার সমস্যার আগে অবশ্যই এই নাম্বারে একবার কল করতে ভুলবেন না, মনে রাখবেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি সালখিয়া থেকে প্রীতম মল্লিক বলছি। প্রীতম বলছেন। প্রীতম, বয়স কত আপনার? বয়স আমার হচ্ছে 41। 41। আচ্ছা, কি সমস্যা প্রীতম? সমস্যা হচ্ছে আমার সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের মাসুলগুলো ভীষণভাবে ব্যথা করে থাকে, এবং
মাঝে মধ্যে বেদনাও হতে থাকে। আচ্ছা, আচ্ছা, তো এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? সমস্যা মাস তারিখ হচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে আপনি দেখিয়েছেন? ডাক্তার হ্যাঁ দেখিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু সেইভাবে কোনো ফল পাইনি। কোন রকম ব্লাড রিপোর্ট বা কিছু করেছিলেন? তার রিপোর্ট করেছি, সুগারের একটু সমস্যা রয়েছে। সুগার আছে আপনার? হ্যাঁ, আচ্ছা, আর সুগারে কি ওষুধ খাচ্ছেন? সুগারের ওষুধ খাচ্ছি। আচ্ছা, ইউরিক অ্যাসিড আছে কি আপনার? ইউরিক অ্যাসিড না। আচ্ছা, এই যে প্রবলেমটা আসছে না, এটা কিন্তু সুগার থেকে হচ্ছে। সুগার থেকে কি হয়, আমাদের নার্ভগুলো কিন্তু ড্যামেজ করে শুনতে দেয়, থাকুন আপনি। যাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ঠিক আছে, তো সুগারের জন্য আপনার এই যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এর জন্য আপনাকে ঠিক রকম ডায়াগনোসিস করে ঠিক রকম চিকিৎসাটা করতে হবে। দেখুন, প্রথম আপনাকে বলে দিই কি, আপনি যে সুগারের ওষুধটা খাচ্ছেন, সুগার ওষুধ খাওয়ার পর আপনি হয়তো সুগারকে কন্ট্রোল করতে পেরেছেন, কিন্তু সুগারকে আপনি ভালো করতে পারেননি। যার ফলে কি হচ্ছে, আপনার অনেকগুলো ইম্পর্টেন্ট যে অর্গানগুলো আছে, ইম্পর্টেন্ট যে টিস্যুগুলো আছে, সেগুলোকে আপনি ড্যামেজ করতে পারছেন। যেরকম মধ্যে সব থেকে আগে পড়ে আমাদের নার্ভ। আজকে 41 বছর বয়স, আপনার সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্যথাটা হয়, সেটা আপনার কিন্তু সুগার কারণের জন্য আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে, মানে পায়ে ঝিনঝিন অবশ ভাবটা বাড়বে। সেকেন্ড নাম্বার আপনার স্টার্ট হবে আপনার চোখটাকে নিয়ে। চোখে কিন্তু দেখবেন আপনার ছানি পড়ে যাবে, চোখে আপনার রেটিনাটার সমস্যা আসবে, যাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। 3 নম্বর আপনার অ্যাটাকটা করবে আপনার কিডনি উপরে। 4 নম্বর আপনার অ্যাটাকটা করবে হার্টের মধ্যে। ঠিক আছে, তো এইরকম একটা সুগারের জন্য আপনি ঠিকভাবে যদি চিকিৎসাটা যদি না করেন, তাহলে কিন্তু আপনি এরকম সমস্যা নিয়ে আপনাকে ফেস করতে হবে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, সুগারকে সম্পূর্ণভাবে ঠিক করুন। তার সাথে আপনি দেখবেন এই যে ব্যথা যন্ত্রণার সমস্যা না, এমনি ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে সিমটমস, এই কারণের জন্য কিন্তু আপনার ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, সলকিয়া বাড়ি আছে আপনার, আর সালকিয়া থেকে বেশি দূর নেই, আমার বেলুড়ে চেম্বার আছে, যেখানে প্রতি সোমবার শুক্রবার দুদিনই ওপিডি হয়। আপনি যে কোনো দিন আপনার সুবিধা হলে আপনি সেখানে এসে দেখা করুন, যেখানে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারবেন। একদম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ করাটা কিন্তু ভীষণ সহজ। কারণ হচ্ছে তারা কাজটাকে খুব সহজ করে দিয়েছে আপনাদের জন্য। আপনাকে বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ পাড়ি দিতে হবে তবে এনবিপি চেম্বার, তা একদম নয়। প্রত্যেকটি জেলায় জেলায় এনবিপি চেম্বার রয়েছে, এমনকি বেশ কিছু জেলা রয়েছে যেখানে 4টি বা 3টি করেও কিন্তু সেন্টার রয়েছে। তাই আপনার বাড়ির একদম কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি কে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এবং জেনে নিতে হবে আপনার বাড়ি ঠিক কতটা কাছে এনবিপি সেন্টারটি। কে আছেন একটু শুনবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে নগর বলছেন? থেকে বলছি। হ্যাঁ, বলুন, কি সমস্যা? আমার যখন আমি বসে থাকি বা শুয়ে থাকি, হঠাৎ করে যখন উঠি তখন আমার মাথাটা যেমন ঘুরে উঠে, চোখ মুখ অন্ধকার লাগে। আমার সাথে সাথে বসে পড়তে হয়, না হলে অসুবিধা হয়। আচ্ছা, বয়সটা শুনবো তোমার? 18 বছর। মাত্র 18? আচ্ছা, আপনার বডি ওয়েট কত আছে? হ্যাঁ হ্যাঁ, বডি ওয়েট কত? 50। 50 বছর। আপনি কি খাওয়া দাওয়া কি করেন, ভেজ কি নন ভেজ? সব রকমই করি। আচ্ছা, আর স্টুল আপনার কি পরিষ্কার হয়, পেট পরিষ্কার হয়? হ্যাঁ হয়, 2-1 দিন হয় না। তো দেখুন, আপনার যে চোখ যে আর ঘাড়ে কোনো রকম যন্ত্রণা আছে কি? না, ঘাড়ে কোনো রকম সমস্যা হয় না। আচ্ছা, এটা দেখুন দুটো কারণ হতে পারে। প্রেশার আপনি চেক করেছেন? না। আচ্ছা, একটু প্রেশারটা চেক করে নেবেন। প্রেশার আবার যদি লো থাকে, সেটাও একটা প্রবলেম আছে। প্রেশার লো থাকলে শরীরটা উইক হয়ে যায়, আর যার ফলে কি আমাদের এইরকম সমস্যাগুলো ফেস করতে হয়। যেমনি আপনি বলছেন চোখের সামনে যে অন্ধকার হয়ে যাওয়া, এটা হচ্ছে একটা শরীরের উইকনেস। শুনতে থাকো শরীর তুমি। যখন আপনার দুর্বল হয়ে যাবে না, তখন এইরকম আপনার সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনার খাবার মধ্যে আপনি সবকিছুই খান। যদি আপনার উইকনেস যদি বেশি ফিল হয়, তাহলে আপনি নুন চিনি জলটা খেতে পারেন। আর তার সাথে সাথে আপনি ওয়ার্কআউট অবশ্যই করুন। আপনার এইটুকু বয়স, মানে 18 বছর বয়স, বাচ্চা বয়স, এই বয়সের মধ্যে আপনার এই সমস্যাটা হওয়াটা ঠিক নয়। যদি আপনার সাদা স্রাব হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। মানে এটা কারণটা হচ্ছে আপনার শরীরটা উইক হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভেজ ননভেজ সবকিছু খাচ্ছেন, কিন্তু যে শরীরের মধ্যে আপনার মিনারেলস, ভিটামিনস আর সাপ্লিমেন্ট, মানে আপনি ক্যালসিয়াম যেগুলো দরকার আছে, সেগুলো আপনার শরীর নিতে পারছে না। ঠিক আছে, এগুলো ফুলফিল করতে হবে। এগুলো যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু এরকম সমস্যা নিয়ে আপনাকে ফেস করতে হবে। তো আমি আপনাকে বলবো, আপনি গরমের সময় আছে, আপনি যদি পারেন কাঁচা আম, ঠিক আছে, কাঁচা আমে আপনি জলটা খান। আর রোদে আপনি কিন্তু বেশি থাকবেন না। ঠিক আছে, গরমের সময় কিন্তু আপনাকে রোদ থেকে একটু দূরে থাকতে হবে। আর খাবারের মধ্যে প্রোটিনটা আপনাকে নিতে হবে। তার সাথে সাথে বললাম এক্সারসাইজ কম্পালসারি আছে, এটা করুন। এটা করলে যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে তো ওয়েল গুড। যদি না ঠিক হয়, তাহলে এসে যোগাযোগ করবেন। একদম
মানে কাঁচা আমের শরবত বলতে নয় ওটা সিদ্ধ করে না ওটা পুড়িয়ে আমরা যে জলটা করি আম পান্নার মতন যেটা আমরা বানাই, এটা এই সময় আমাদের শরীরকে ভীষণ ঠান্ডা রাখে। এরকম প্রচুর টিপস আপনি কিন্তু পেয়ে যাবেন যদি এই অনুষ্ঠানকে আপনি সাথে রাখেন, এই অনুষ্ঠানের আপনি পাশে থাকেন। অবশ্যই চেম্বার সম্পর্কে আমরা বলবো, তবে তার আগে ডাক্তারবাবু যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন আজকে সিভিএ, আর একটু শুনবো বিষয়টা সম্পর্কে। তো যেটা দেখুন আমাদের যেটা ব্রেনে যেটা বলছিলাম কি আমি ডেথ হয়ে যায়, তো একটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট শরীরের মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ব্রেন। তো আপনার যদি ব্রেন যদি নষ্ট হয়ে যায় আপনি সব কিছু হারিয়ে ফেললেন। কারণটা হচ্ছে কি ব্রেন থেকেই অনেক মাল্টিপল সেল, অনেক ছোট ছোট সেলগুলো আছে যে সেলগুলো কাজ করে আমাদের শরীরের মধ্যে বোনকে ধরে রাখা, মাসেলসকে ধরে রাখা, ওখান থেকে আবার ডোপামাইন তৈরি হয়। তো এই যে সমস্যাগুলো যেমন পার্কিনসন, তো পার্কিনসনের মধ্যে কি হয় আপনার ডোপামাইন তৈরি হয় না, আপনার হাত পা কাঁপতে চালু হয়ে যায়। কারণটা হচ্ছে এটাও রিলেটেড আছে ব্রেন থেকে। তো আপনি যখন ব্রেনে যখন সিটি স্ক্যান করাবেন বা আপনি এমআরআই রিপোর্টটা করাবেন সেখানে আপনার দেখা যায় আপনার অ্যাট্রফি রয়েছে বা ইসচামিক রয়েছে। এক মিনিট, ঠিক না? আপনি নিন ফোনটা নিন আগে। বেশ, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি বলছি কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল। কলকাতা থেকে ফোন করছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ, আমরা লাইভ দেখছি আমি না। বলছি আমার বুকের ব্যথাটা হচ্ছে আমার। বুকে কোথায় ব্যথা হচ্ছে? বুকে মানে তোমার ডান দিক ধরে ব্যথাটা হচ্ছে। ডান দিকে ব্যথা হচ্ছে বুকে? হ্যাঁ, এটা আমি একবার ডাক্তারখানা দেখেছিলাম, বুঝলেন? উনি চিকিৎসা করে দিয়ে দিয়েছিল, 5 বছর পর আবার হচ্ছে ডান দিক করে ব্যথাটা। কিন্তু এটা আমার অপারেশন বলছে কিছু নেই, তোমার গ্যাসের ব্যথাটা বলছে। আচ্ছা, তো আপনার পেট পরিষ্কার হয় কি? পেট পরিষ্কার? হ্যাঁ, পেট পরিষ্কার। আপনি উষ্ণ গরম জলটা খান? বুঝলাম না, আবার বলুন। হালকা উষ্ণ গরম জলটা আপনি খান কি? গরম জলটা খাই, আপনি ওটা একটু বলছেন, ওটা খাই না। আপনি একটা কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কোয়া রসুন, ঠিক আছে, 1 কোয়া রসুন 1 পিস সকালবেলা খালি পেটে আপনি ওটা চিবিয়ে হালকা একটু গরম জলটা খাবেন, তাতে দেখবেন এই ব্যথাটা আপনার চলে যাবে। কিন্তু এই ব্যথাটা যে চলে গেল সেটা ব্যাপার নয়। আপনি নিজে বললেন কি আমি ডাক্তারবাবুকে দেখালাম, তারা কিন্তু সমস্ত কিছু রিপোর্ট দেখার পর তারা কিছু বলছে কি আপনার কোনো সমস্যা নেই। তাহলে এই ব্যথাটা হলো কেন? আমি আপনাকে একটাই ফর্মুলাটা বললাম যেখানে আপনার ব্যথাটা কিন্তু রিলিজ করে দেবে। তো হয়তো তারা আপনাকে ধরতে পারছেন এই ব্যথাটা কেন রয়েছে। এটা একটা চিন্তা বিষয় নেই কি ডান দিকে আপনার ব্যথা হচ্ছে, কারণ কি আমাদের হার্ট লেফট সাইডে হয়। তো মানে হার্ট রিলেটেড আপনার কোনো প্রবলেম নেই। এটা আমার মনে হয় এটা আপনার গ্যাস্ট্রিক হতে পারে বা গলব্লাডারে পাথর হলে আপনার ডান দিকে ব্যথাটা হয়। তো আপনি একটা কাজ করবেন, একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ইউএসজি রিপোর্ট, আর আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে আমাদের এনবিপি সেখানে এসে আপনি যোগাযোগ করুন, তাহলে যাতে প্রপার ডায়াগনোসিস করে আপনি সমস্যার সমাধান পেতে পারেন। আর আপাতত আপনি রিলিভ করার জন্য আপনাকে যেটা টিপসটা বললাম সেটা আপনি ব্যবহার করুন, আপনি আরাম পেয়ে যাবেন। একদম। তাহলে আবার একটু বিষয়ে যাই, সিভিএ বিষয়টা নিয়ে যেটা শুনছিলাম ডাক্তারবাবু, আর কি শুনবো? আমরা মাঝখানে একটু আটকে গেছিলাম। তো যেটা আমরা আলোচনাতে ছিলাম, আপনাকে যেটা বলছিলাম কি আমাদের যে ব্রেনের সেলগুলো যে ড্যামেজ হয়ে যায়, মানে আপনাদের ডোপামাইন যখন তৈরি না হয় তাহলে বোনগুলোকে ধরে রাখা, মাসেলসগুলোকে ধরে রাখা, এই কাজগুলো হতে বন্ধ হয়ে যায়। তাতে কি পেশেন্টের ইচ্ছা আছে কি আমি এই উঠে যাব, এই উঠে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে প্রণামটা করব, বা আমি উঠে গিয়ে বাথরুমটা যাব। এই জিনিসটা কিন্তু আমরা কি হয় আমার ভিতর থেকে ইচ্ছা আছে কিন্তু আমরা এটা করতে পারি না। কারণটা যে ডিউ টু আমাদের ব্রেন কিন্তু কাজ করছে না। তো আপনার ব্রেন যদি ড্যামেজ হয়ে যায় মানে আপনার সবকিছু ড্যামেজ হয়ে গেল। আপনি কারোর নিজের লোককে আপনি চিনতে পারছেন না, ঠিক আছে, উল্টোপাল্টা আপনি বকছেন। তো সেটা হচ্ছে আপনি সব কাজ করাচ্ছে এগুলো ব্রেন থেকে। তো ব্রেনকে আপনাকে বাঁচাতে হবে, ব্রেনকে আপনার ঠিক রাখতে হবে। যেটা আমি ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম, যেটা হচ্ছে আপনার যখন সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্টটা যখন হয় তখন আপনার রিপোর্টের মধ্যে দেখা থাকে ইসলামিক চেঞ্জেস রয়েছে আর বা অ্যাট্রফি রয়েছে। তো দেখুন অ্যাট্রফি মানে এটা হলো কি ব্রেন আপনার শোকাচ্ছে, ইসলামিক চেঞ্জেস মানে হয়ে গেল কি আপনার নার্ভগুলো শোকাচ্ছে। তো তখন আপনি গুরুত্ব যদি না দেন তখন আপনি রোগটাকে ফেলে রাখেন, আপনি বহু টাকা খরচা করেন, বহু টাকা আপনি অনেক ট্রিটমেন্টের মধ্যে খরচা করেন, কিন্তু আপনার আয়ুর্বেদ ট্রিটমেন্ট মানে আপনার দেশের যে চিকিৎসা আছে তার উপরে আপনাকে এইটুকু বিশ্বাস নেই, যে কারণের জন্য কি হয় আপনি এত টাকা খরচা করার পরও কিন্তু আপনি রেজাল্ট পান না। যেটা আমি কি বললাম, আপনার যদি স্ট্রোক হয়েছে আপনার পেশেন্টে কিন্তু কি দেওয়া আছে প্রেশার ওষুধ। তো স্ট্রোক হওয়ার পর যে আপনার ব্রেনটাকে ড্যামেজ করলো, তো ব্রেনগুলো আপনার আবার রিভার্স করবে কি করে, ব্রেনের যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হবে কি করে, তার জন্য আপনি কোনো ট্রিটমেন্ট করছেন না, ঠিক না? তো এটা আয়ুর্বেদ মধ্যে যেটা আপনাকে বললাম, আপনার মনের মধ্যে যে প্রশ্নটা থাকে কি আমি কি উঠে কি দাঁড়াতে পারবো না, আমি কি হাঁটতে পারবো না, তো এই জায়গা প্রশ্ন উত্তরটা দেয় আমার আয়ুর্বেদ, যেটা বলে যে আপনি অবশ্যই উঠতে পারবেন, অবশ্যই দাঁড়াতে পারবেন, কিন্তু ঠিকঠাক করে আপনাকে চিকিৎসা করতে হবে, যে সেলগুলো ড্যামেজ হয়েছে তার উপরে ওয়ার্ক করতে হবে। এবার আপনি যে
বলেন কি আয়ুর্বেদ শুধু মেডিকেশন দিয়ে কি করে একটা রুগীকে দাঁড়া করাতে পারে। তো দেখুন এখানে আমাদের কি আছে, আয়ুর্বেদ মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে আমাদের মেডিকেশন কিছু দিয়ে ওষুধটাকে আমরা প্রথম কি করি, গার্ড করে দিই যাতে সমস্যাগুলো না বাড়ে। আস্তে আস্তে ডে বাই ডে আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। এবার এর সাথে সাথে কি হয়, আমাদের পঞ্চকর্ম থেরাপি একটা আমাদের পার্ট রয়েছে আয়ুর্বেদ মধ্যে, পঞ্চকর্ম থেরাপি, যেখান থেকে কি হয় আপনার ডিটক্সিফাই হবে, শরীর থেকে টক্সিন এই বিষগুলোকে বার করা হয়। তাতে কি হয়, আমরা ব্রেনের জন্য শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপটা দিই, তাতে আপনার এই ব্রেনগুলো দেখুন, আপনার সেল যে ড্যামেজ হয়ে গেল সে আমরা নতুন সেল লাগাতে পারবো না, ঠিক না, কিন্তু তাকে আমরা রিপেয়ার করতে পারবো। রিপেয়ার কিভাবে হবে, এই পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে হবে। এটা আমরা করি। তার সাথে সাথে আমাদের যোগা প্রাণায়াম রয়েছে, এগুলো আমরা সঙ্গে সঙ্গে যদি আপনি মানে 1 মাসের মধ্যেই আপনি যদি ঠিকঠাক যদি চিকিৎসা করেন, আমাদের ট্রিটমেন্টের মধ্যে থাকেন, তাহলে কিন্তু পেশেন্ট 1 মাসের মধ্যে বুঝতে পারবে যে আমি যে জায়গাতে দাঁড়াতে পারছিলাম না সেখানে হয়তো লাঠি নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে, কিন্তু এই জায়গাটা আমরা তৈরি করে দিলাম, যে পেশেন্ট হুইল চেয়ারের মধ্যে হাঁটছিল সে কিন্তু আজকে লাঠি নিয়ে হাঁটছে। একদম। আসলে এরকম ঘটনা আকসার আমাদের পরিবারেও কিন্তু ঘটে, যেমন আমার পরিবারেও ঘটেছে যে আমার বাপির নিজের কিন্তু সেরিব্রাল হয়েছিল, এবং সেরিব্রাল যখন হঠাৎ করে, যেহেতু এটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট, তখন আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু হসপিটাল থেকে যখন ছেড়ে দেওয়া হলো তখন তার পরিস্থিতি কি, সে একেবারে কথা বলা বন্ধ হয়ে গেছে, তার হাঁটা চলা বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? ঠিক এই সময় কিন্তু আপনাকে এনবিপি সহযোগিতা করবে, ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো বা এই বাধাগুলোকে কিন্তু কাটাতে পারবে, এবং আপনি কিন্তু আবারও সাধারণ বা স্বাভাবিকভাবে নিজের জীবন যাপন কিন্তু করতে পারবেন। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু বলে রাখি যে এরকম সমস্যা আমাদের ঘরে ঘরে সমস্যা, একটা নির্দিষ্ট বয়সের পর হার্ট অ্যাটাক বা সেরিব্রাল বা আমাদের চোখে, অনেকের বলে চোখে অ্যাটাক এসেছে, আমার চোখটা লাল হয়ে রয়েছে, ব্লাড সেখানে জমে রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান কিন্তু সম্পূর্ণভাবে পাবেন। তার জন্য যোগাযোগ করতে হবে। চেম্বারের কথা একটু চলে আসবো। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্যানিং চেম্বারে ডক্টর আর দেখে পাচ্ছেন। মালদা চেম্বারে ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বর্ধমানে কিন্তু আপনারা এবারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। এবারে বেশ অনেকগুলো চেম্বারে কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাবেন, তাই যারা মনে করছেন বর্ধমান, দুর্গাপুর বা আপনারা অন্যদিকে জামশেদপুরের দিকে থাকেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। দুর্গাপুর চেম্বারে ডক্টর বি শর্মার পর কৃষ্ণনগর চেম্বারে আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেডিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতেও কিন্তু স্যারকে আপনারা পাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, একটু নাম লেখাতে হবে। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর স্যার কিন্তু জামশেদপুর চেম্বারে যাচ্ছেন, তাই যারা মনে করছেন স্যারের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে কিন্তু ভুলবেন না। বাঁকুড়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার, সেখানে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে এবারও কিন্তু থাকছেন স্যার, অর্থাৎ ডক্টর বি শর্মা, একটু যোগাযোগ করে নেবেন। পুরুলিয়াতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আলিপুরদুয়ার আমাদের নতুন চেম্বার, এবং আলিপুরদুয়ারে অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম চেম্বারে ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে আমাদের ডিব্রুগড়, এবার ডিব্রুগড় চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন আসানসোল চেম্বারে প্রত্যেকবারের মতো এবারও ডক্টর বি শর্মাকে। হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। শিলচর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু এবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ যারা যেখানেই থাকুন না কেন, আপনাদের আশেপাশে কোন চেম্বারটি রয়েছে জানতে হবে। এটা নতুন পেশেন্টদের জন্য একটু জোর দিয়ে বলছি, পুরনো পেশেন্টরা তো সবটাই জানেন, তাই নতুন পেশেন্টরা 9830235527 বা 37 নাম্বার দুটি নোট করতে ভুলবেন না, এবং অবশ্যই ফোন করতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের কিন্তু চেম্বার রয়েছে। আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু পেয়ে যাবেন আমাদের চেম্বার। খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে পেয়ে যাচ্ছেন আমতলাতে ডক্টর বি শর্মাকে। আমরা যে বিষয় ছিলাম, আবার একটু স্যার শুনবো বিষয় সম্পর্কে। ধরুন আজকে যে আমি সিমটমস গুলো বললাম, কি প্রেশার থাকলে আমাদের স্ট্রোক হওয়ার চান্সেসটা বেড়ে যায়, তার সাথে সাথে কিছু আরো আছে আমাদের সমস্যা, যেখানে আমরা আগে থেকে প্রিকশন নিতে পারি। যেটা হচ্ছে আপনি একটু থামাবো, আমাদের সাথে একজন বন্ধু আছেন, একটু কথা বলেনি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুকর্ণা মিত্র বলছি। হ্যাঁ সরি, একটু দেরি হলো ফোনটা রিসিভ করতে। বলুন কি সমস্যা আছে, কোথা থেকে ফোন করছেন? আমি তো কি ফোন আছে?
সোনারপুর থেকে বলুন কি সমস্যা আছে। মানে আমার 2-3 মাস ধরে আমি খেয়ালও করতাম, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, মানে বুঝতে পারছি না কেন, মানে চুল আসলে একবার আবার চুল আসে। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম। 27। 27। কোনো অসুস্থতা, শারীরিক সমস্যা আছে আপনার? না না, সেরকম কোনো নেই। আচ্ছা, আচ্ছা, আপনি কোনো ব্লাড চেক আপ করেছেন কি? থাইরয়েড আপনার কেমন আছে? থাইরয়েড চেক করেছিলাম, কিন্তু থাইরয়েড সুগার দুটোই নর্মালই আছে। আচ্ছা, ড্যান্ড্রাফ আছে আপনার? ড্যান্ড্রাফ বলতে ওই যে কি টাইপের, একদম পুরো স্ক্যাল্পের সাথে পুরো আটকানো টাইপের, এরকম সাদা সাদা এই টাইপের, ঝরে ঝরে পড়ে না আর কি। দেখুন, আপনার এই যে ঝরে গেলে যে পড়ে না, কিন্তু ড্যান্ড্রাফটা রয়েছে। স্টিকি তো ড্যান্ড্রাফ। তার জন্য কি হচ্ছে কি আপনার স্ক্যাল্প গুলো যেটা রয়েছে এটা আপনার ক্ষতি করছে, যার ফলে আপনার হেয়ার ফলটা হচ্ছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম আমি বলবো কি স্নান করার সময় 100 গ্রাম টক দই নেবেন আর একটা পাতি লেবু নেবেন, ঠিক না? এটা টক দইয়ের মধ্যে দিয়ে দিন আর ভালো করে স্ক্যাল্পে না লাগিয়ে নিন। আর তারপরে আপনি আধ ঘন্টা রেখে আপনি শ্যাম্পুটা করুন। আর যদি পারেন কোনো আপনি ভালো শ্যাম্পুটা ব্যবহার করবেন, মানে বেশি কসমেটিক্স যেতে না হয়, হার্বাল কোনো শ্যাম্পুটা ব্যবহার করবেন, যেখানে কি হবে আপনি এইরকম ড্যান্ড্রাফ থেকে আপনি রিলিজ পাবেন, তাহলে কিন্তু হেয়ার ফলের সমস্যাটাও মিটবে। কিন্তু হ্যাঁ, এবার শুধু এটাই করলে হয়তো আপনি খানিকের জন্য আপনি আরামটা পাবেন, কিন্তু এর সাথে সাথে যদি আপনি ট্রিটমেন্টের মধ্যে যান, তখন হেয়ার ফলেও একটা বিগ একটা ট্রিটমেন্ট আছে, যেখানে আমাদের লাইলিগেন্স নিয়ে আমরা যে অনেক সময় আমরা প্রোগ্রাম করি, লাইলিগেন্স নিয়ে হেয়ার আর স্কিনটাকে নিয়ে, তো সেখানে আমরা খুব গুরুত্ব জায়গাটা রেখেছি, যেখানে মানুষরা লক্ষ লক্ষ টাকা খরচা করে পার্লারের মধ্যে, সেই খরচাটা না করে ট্রিটমেন্ট করান ঠিকভাবে, যেখানে আপনি লাইলিগেন্সের যে আমাদের অ্যান্টি ড্যান্ড্রাফ যে শ্যাম্পুটা রয়েছে বা অ্যান্টি ড্যান্ড্রাফ যে লোশনটা রয়েছে, এটা আপনি যদি করতে ব্যবহার করেন, তাতে আগামী দিন কিন্তু আপনার এইরকম সমস্যা আবার ব্যাক করবে না, ঠিক না? এখন এনবিপি কিন্তু আপনার স্কিন এবং আপনার হেয়ার নিয়ে কিন্তু আলাদাভাবে ভাবনা চিন্তা করছে। তাই যাদের মনে হচ্ছে স্কিন এবং হেয়ারের দীর্ঘদিনের সমস্যা, কিন্তু সমস্যার সমাধান পাচ্ছে না, বিশ্বাস তো রয়েছে এনবিপির প্রতি, দীর্ঘদিনের একটি নাম, একটি সংস্থা, একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু নতুন ভাবে এই ভাবনা চিন্তা যেহেতু আপনাদের জন্য করছে, বিশ্বাস রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা আবার একটু বিষয়ে যাব, যে বিষয়ে স্যার বলছিলেন একটু শুনবো। তো দেখুন, আপনাদের যাদের ডায়াবেটিস আছে তাদের কি খুব দরকার আছে আপনাকে প্রিকশন নেওয়া, কেন কি আপনাদের চান্সেসটা অনেকটা বেশি থাকে স্ট্রোক হয়ে যাওয়া, বা আপনারা যদি স্মোকিং করে থাকেন বা কোলেস্ট্রল লেভেলটা আপনাদের হাই আছে, তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সেসটা বেড়ে যায়। আর একটা মোস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওবিসিটি। যদি আপনাদের ওবিসিটি মানে আপনার অত্যধিক যদি ওয়েট আছে, আপনার বয়স অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী যে ওয়েটটা দরকার আছে, সেখান থেকে আপনার যদি ওয়েট বেশি আছে, তাহলেও কিন্তু চান্সেসটা বেড়ে যায় আপনার স্ট্রোক হয়ে যাওয়ার। তো এর মধ্যে আপনাকে কাজ করতে হবে, যাতে আপনি প্রিকশন নেওয়ার জন্য আপনাকে স্মোকিংটাকে অ্যাভয়েড করতে হবে। ডায়াবেটিসের মধ্যে আপনাকে ঠিকভাবে চিকিৎসা করতে হবে, যেখানে আপনার নার্ভগুলো ঠিকঠাক থাকে। তার সাথে সাথে আপনাকে যদি ওবেসিটি হয়ে থাকে বা আপনার কোনো রকম হার্টের সমস্যা হয়ে থাকে, তাহলে খুব দরকার আছে আপনাকে প্রিকশন নেওয়া। আপনাকে নিয়ম মতন আপনাকে ব্যায়াম করতে হয়। তার সাথে সাথে যেটা বলেছিলাম স্টার্টিং থেকে, প্রেশার উপরে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি এত বড় যে স্ট্রোকের যে সমস্যা, সেখান থেকে আসার আগেই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। একদম, যাকে ভালোবাসেন তাকে শুধু ভালোবাসি বললে কিন্তু হবে না, তার জন্য কেয়ার করতে হবে, তার যত্ন কিন্তু নিতে হবে। আবার সেই যত্নটা আপনি কিভাবে নেবেন, কিভাবে কেয়ার করবেন, সবটা কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। আর এটা যদি নিজের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য পালন করেন, তাহলে সত্যি ভালো থাকতে পারবেন। চলুন সেরকম কিছু মানুষের কথা শুনি, যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করে একদম ভালো আছেন। তাদের কথা শুনবো এবং তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। কোথেকে এসছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছে। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। এই শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর
এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিক এনএলবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা এপিসোডে আমরা কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, তবে শুধুমাত্র আমরা আমাদের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি না। আপনারা আপনাদের তরফ থেকে এত বিষয়, এত সমস্যা নিয়ে চলে আসেন যে সেই বিষয়গুলোকে কিন্তু ছুঁয়ে যেতে হয়, তবু নিয়ম তো পালন করতে হবে। আজকে আপনাদের অনুরোধে একটি বিষয় আমরা নির্বাচন করেছি, সেটা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। ছোটবেলা থেকে কিডনি আমাদের সায়েন্সের বই কিন্তু ছিল। কিডনির প্রয়োজনীয়তা, কিডনির আকৃতি কিরকম, কিডনির কি কাজ রয়েছে, কিডনি খারাপ হলে কি কি সমস্যা আমাদের হতে পারে, ছোট্টবেলা থেকে আমরা কিন্তু পড়ছি। কিন্তু এটা আমরা কবে উপলব্ধি করতে পারি? যখন আমরা একটা নির্দিষ্ট বয়সে আসি, আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা এবং তার পাশাপাশি কিডনির সমস্যা যখন শুরু হয়, তখন আমরা বুঝি যে সত্যি কিডনির ফাংশনটা কতটা ইম্পর্টেন্ট। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আজকে আপনাদের জন্য কিডনি নিয়ে আলোচনা করবে, ক্রনিক কিডনি ডিজিজ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। পাশাপাশি যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য আপনারা কিন্তু ফোন করতে পারেন, কথা বলতে পারেন সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে এই অনুষ্ঠানে বা আমাদের হেল্পলাইন নাম্বারে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, তাই আপনারা তো আসতেই পারেন, কথা বলতে পারেন ডাক্তারবাবুর সাথে। তবে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। কি কিডনির সমস্যা, যে সমস্যার জন্য আমাদের নাজেহাল অবস্থা হয়, কেন এত ইম্পর্টেন্ট কিডনি, যে যদি সত্যি সেখানে কোনো সমস্যা আসে যে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। দেখুন, কারণটা হচ্ছে কিডনি আমাদের শরীরের মধ্যে দুটো আছে। এবার এই কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরাও জানি কি কিডনির সমস্যা হলে কি কি করতে হয়। এটা এখন মানে একটা কমন হয়ে গেছে। কেন কমন হয়ে গেছে? কারণটা হচ্ছে কি, যেই হিসাবে আজকে ডায়ালিসিস ইউনিট এত বেড়ে গেছে, যেই হিসাবে মানুষরা কিন্তু কিডনির সমস্যা নিয়ে ভুগছে, যেই হিসাবে মানুষরা পেন কিলার খাচ্ছে, যে কারণের জন্য আমাদের কিডনি খারাপ হচ্ছে। তো দেখুন, কিছু সিমটমসগুলো, অনেক পেশেন্ট আছে তারা কিন্তু সিমটমস বুঝতে পারে না, আর যখন রিপোর্টটা করা তখন দেখতে পায় কি তার নাকি ক্রিয়েটিনিনটা সামথিং 8 হয়ে গেল, সামথিং 5 হয়ে গেল, ঠিক আছে, ইউরিয়াটা আপনার 100 অ্যাবাভ হয়ে গেল। তো এই যে হাঁটার যে হয়ে যাওয়া না, তার আগেই কিছু সিমটমসগুলো থাকে আপনার বডিতে, যেখানে আপনি বুঝতে পারেন না। এবং অনেক পেশেন্ট আছে না, তারা আমরা কোনো চেক আপের মধ্যে থাকি না, হঠাৎ কিন্তু একটা সময় ধরতে পেলাম, তখন নাকি স্টেজ আমার 5 হয়ে গেল। তো এই যে স্টেজ যে 5 হয়ে গেল, কিছু সিমটমসগুলো আপনার শরীরের মধ্যে এসেছিল, হয়তো আপনি তাকে গুরুত্ব দিলেন না, আপনি তাকে ক্যাজুয়ালি নিলেন, বা আপনি কোনো রং ট্রিটমেন্ট করলেন, যার ফলে কি হলো, আজকে আপনার কিডনিকে খারাপ হতে হলো। যে কোনো রকম হচ্ছে একটা নজিয়া প্রবলেম, ভমিটিং প্রবলেম, মানে আপনার গা গোলাচ্ছে, ঠিক আছে, আপনার বমি ভাবটা হচ্ছে, পা আপনার ফুলে যাচ্ছে, আপনি যেই ধরনের আপনি জল খাচ্ছেন সেই ধরনের আপনার কিন্তু ইউরিনটা পাস হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে সোয়েলিং আসছে। শুধু পায়ে নয়, আপনার শরীরের মধ্যে কিন্তু সোয়েলিং আসতে পারে। তার সাথে সাথে আপনি দেখবেন শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়, ঠিক আছে, চোখ থেকে আপনি অন্ধ মানে আবজা আবজা দেখতে চালু করে দেন। তো এইরকম যে সিমটমসগুলো হয় না, এইগুলো সিমটমস করার কারণের সময়ই আপনাকে যদি কিএফটি মানে কিডনি ফাংশন টেস্ট রিপোর্টটা যদি আপনি করে নেন, তাতে আপনি জানতে পারবেন কি আপনার ইউরিয়া কত আছে, ক্রিয়েটিনিন কত রয়েছে, আপনার পটাশিয়াম কত আছে, সোডিয়াম কত আছে। তো যার ফলে কি হয় কি, আপনার দেখতে পাচ্ছেন এখানে এইগুলো যে আপনার রেঞ্জ থাকে, রেঞ্জের থেকে আপনার বেশি রয়েছে। তো কেন এটা বেশি হলো, ঠিক না? এটা কারণটা হচ্ছে কি, কিডনি যে কোনো ট্রিটমেন্ট করার আগে তার সাবজেক্টটা জানা দরকার আছে। আজকে আমরা যে এই আলোচনাটা করি না, যাতে মানুষরা কিন্তু জানুক, মানে একটা সাধারণ মানুষ এটা জানুক কি আমরা এই যে সমস্যা নিয়ে ফেস করছি বা এই সমস্যা নিয়ে ডাক্তারকে দেখাচ্ছি, তারা কিন্তু নিজে জানুক আগে কি রোগটা কি। তাতে কি হবে, তাদের অনেক মানে সুবিধা থাকবে, প্লাস তারা তাড়াতাড়ি কিন্তু ভালো হতে পারবে। তো আপনি ফোনটা নিন, তাহলে আমি বলি।
একটু শুনবো আমরা। তো যেটাই বলছিলাম, তো এই যে সমস্যাটা যেটা হচ্ছে কিডনিতে কি হয়, আমাদের দুটো কিডনি হয়, একটা লেফট অ্যান্ড একটা রাইট, দুটো কিডনি হয়। তো এই দুটো কিডনির মধ্যে কি হয় কি আমরা যে জলটা খাই, জল খাওয়ার পর কি হয়, জলকে ফিল্টার করার পর যেগুলো ওয়েস্টেজ পার্ট আছে সেগুলো কি করে আমাদের পেচ্ছাপের সঙ্গে পার করে দেয়। এবার যে ভালো পার্ট রয়েছে যেটা আমাদের ব্লাডের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। তো যখন আপনার ওয়েস্টেজ পার্ট, আপনার কিডনি যখন কাজ করে না, তো ওয়েস্টেজ পার্ট কি হয় আপনার ব্লাডের সঙ্গে মিশে যায়, যাতে কি হয় আপনার ক্রিয়েটিনিনটা বাড়তে ইনফেকশন হতে চালু হয়ে যায়, আপনার বুকে কিন্তু ইনফেকশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, শরীর ফুলছে। এই যে যতগুলো সিমটমসগুলো বলেছিলাম, এই সিমটমস থেকে কিন্তু ম্যাচ করতে চালু করে দেয়। তো এখানে আপনার কি জানতে পারলেন কি আপনার কিডনি কাজ হচ্ছে আপনার জলকে ফিল্টার করা। এই কিডনি যখন জল আপনি ফিল্টার করতে পারছেন না, খারাপ জিনিস যখন আপনার রক্তের মধ্যে মিশে যাচ্ছে, তাহলে রক্ত কিন্তু দূষিত হচ্ছে। এরপরে কি করবো? একদম, এরপর কি করব জানার প্রয়োজনীয়তা থাকে। আমরা বলি না যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, শুধু দাঁত কেন, হার্ট ভালো থাকতে হার্টের মর্ম বুঝি না, লিভার ভালো থাকতে লিভারের মর্ম বুঝি না, কিডনি যতদিন ভালো ততদিন কিডনির মর্মও কিন্তু বুঝি না। যখন সে সমস্যা তৈরি করে, যখন তার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে উঠি, তখন বুঝি সত্যি আমার অর্গানগুলো কতটা দামি, কতটা প্রয়োজনীয়। কে আছেন একটু শুনবো। নমস্কার, কে বলছেন? একটু পরিষ্কার করে বলবেন দাদা, কোথা থেকে কে বলছেন? সুমন বলছিলাম। সুমন বলছেন, কোথা থেকে বলছেন সুমন? বললাম আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে স্কুল থেকে আসি। বয়স কত আপনার? বয়স 32 প্লাস। আপনার চুল পেকে যাচ্ছে। তো 30 বছর 32 বছর এটা কোনো বয়স নয় আপনার চুল পেকে যাওয়া। তো এটা কম বয়সের মধ্যে যে আপনার আর্লি বয়সের মধ্যে যে আপনার চুলগুলো পেকে যায় না, সেটা কারণ হয় আপনার লিভারের সমস্যা। ঠিক আছে, যদি আপনার খাওয়া দাওয়া খুব বেশি রিচ হয়, যদি বাইরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড যদি খান, তাতে কি আপনার লিভার কিন্তু ঠিক মতন আপনার কাজ করে না, টক্সিনগুলো শরীরের মধ্যে জমতে থাকে। এই টক্সিনগুলো যখন জমতে থাকবে তখন কি হবে, আপনার গ্ল্যামারটা নষ্ট হবে, আপনার হেয়ার ফল হবে, কম বয়সের মধ্যে চুল পেকে যাবে। ঠিক আছে, তো এইরকম সমস্যাগুলো আপনাকে ফেস করতে হয়। বা আপনি কোনো রকম যদি স্মোকিং করেন, এই যে স্মোকিং যে আপনি করছেন, তো এইগুলো কি হচ্ছে আপনার ধোঁয়াটা কিন্তু ভিতরে জমে যাচ্ছে, যার ফলে কি হবে, এই ধোঁয়ার যে জিনিসটা রয়েছে, এই আগুনটা কোথা থেকে বেরোবে, চুল এই জন্য আপনার পেকে যাচ্ছে। তো এই স্মোকিং খুব ক্ষতি করে। তো আপনি স্মোকিং যদি করেন তাহলে স্মোকিংটাকে বন্ধ করুন। আর এলএফটি রিপোর্টটা করান, মানে লিভার ফাংশন টেস্ট রিপোর্ট, যেখানে আপনি জানতে পারবেন আপনার বিলিরুবিন কত রয়েছে, এসজিওটি এসজিপিটি কত আছে, অ্যালকালাইন ফসফেটটা কত রয়েছে, জিইটি কত রয়েছে। তো এইগুলো যে আপনার প্যারামিটারগুলো বললাম, এটার উপরে যদি আপনি ওয়ার্ক করেন, তাহলে আগামী দিনে কিন্তু দেখতে পারবেন আপনার যে চুলটা সাদা রয়েছে, ভিতর থেকে যখন রুট থেকে যখন আপনার চুলটা যখন বেরোবে, সেটা কিন্তু কালো বেরোবে। এবার আপনি যদি কালার যদি করে দেন, তাহলে কালার করলে কি হলো কি, আপনি হয়তো চুলটাকে আপনি কালো করে দিলেন, কিন্তু যখন আপনার রুটটা যখন বেরোবে না, তো যে কালোটা ছিল তার পাশে, সেটাও কিন্তু দেখবেন আপনার সাদাটা বেরোচ্ছে। এটা কিন্তু মাত্রাটা বাড়তে থাকবে। কালার না করে তার উপরে আপনি ওয়ার্ক করুন কি কেন আমার চুলটা পেকে যাচ্ছে। দেখুন, একটা বয়স হওয়ার পর চুল পেকে যাবে, ঠিক আছে। আপনার যদি বয়স 40 থাকতো বা 40 কাছাকাছি থাকতো, তখন যদি চুল পেকে যায়, তো সেটা একটা সাধারণ ব্যাপার, এটা হবে, ঠিক আছে। প্রাকৃতিকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, নেচারকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই আপনার যে কম বয়সের মধ্যে চুল পেকে যাচ্ছে, এর জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। একদম, দেখেছেন তো চুল নিয়ে বা স্কিন নিয়ে কত সমস্যা আপনাদের রয়েছে। সমস্যা যখন আপনাদের রয়েছে, যখন পরেশান আপনারা হচ্ছেন, মানে টেনশন যখন আপনারা করছেন, তখন এমবিপি আপনার জন্য ভাববেন না, আপনার প্রিয়জনের জন্য ভাববেন না, এটা তো হতে পারে না। তাই বারবার কিন্তু বলছি, আমাদের নতুন একটি ডিভিশন যারা আলাদা করে কিন্তু ভাবছেন আপনার স্কিন নিয়ে, আপনার হেয়ার নিয়ে। তাই আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে অবশ্যই চুল এবং আপনার স্কিনকেও ভালোবাসবেন। তার জন্য কিন্তু স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার আপনাদের যাচ্ছে, সেই নাম্বার নোট করে রাখুন, যে কোনো প্রয়োজনে ফোন করুন, কথা বলুন। কে আছেন একটু বলবেন। নমস্কার। নমস্কার, তাপস মুখোপাধ্যায় বলছিলাম। তাপস মুখোপাধ্যায়, কোথা থেকে ফোন করছেন? আমি বলছিলাম সোনারপুর। সোনারপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে না, মানে আমার প্রচুর পরিমাণে ঘাম হয়, আর মানে এই গরম সময়টা, আর মানে শরীরটা প্রচুর উইক লাগে। ঘাম হয়, উইক লাগে। দেখুন, এটা তো কোনো ব্যাপার নেই, কারণটা হচ্ছে যা গরম পড়েছে এখন, মানে যার ঘাম হয় না তার কিন্তু ঘামটা হয়, শুনতে থাকো, ঠিক আছে। আর শরীর যে আপনার উইক হয়ে যাচ্ছে, যেটা কারণটা হচ্ছে কি আপনার অত্যধিক শরীর থেকে আপনার জলটা আপনার বেরিয়ে যাচ্ছে। তো যার ফলে কি হয়, এই সময় আপনাকে দরকার আছে কি অত্যধিক মাত্রা আপনি কিন্তু জলটা খাবেন। জল আপনার শরীর থেকে যদি কমে যায়, তাহলে কিন্তু এরকম সমস্যাগুলো হয়, ঠিক আছে। আর এইবার যদি আপনার যদি কোনো ঘামটা বেশি হচ্ছে, বা ঘামের মধ্যে যদি আপনার ব্যাড স্মেল আসছে, তাহলে কিন্তু আপনার ব্লাড পিউরিফায়ার দরকার আছে। রক্ত যদি আপনার পরিষ্কার যদি না হয়, তখন আপনারা দেখবেন কি আপনার ব্লাডের মধ্যে একটা ব্যাড স্মেল আসতে চালু হয়ে যায় এবং ঘামের সঙ্গে।
ঠিক আছে, আপনার আশেপাশে লোক কিন্তু বুঝতে পারবে না। তো এই সময় আপনার দরকার হয়েছে যে কোনো আপনি ব্লাড পিউরিফায়ারকে ইউজ করুন, যেমনি নিম পাতা হলো, আপনি যদি পারেন তো নিম পাতাকে ভেজে একটু ভাতের সঙ্গে আপনি খেতে পারেন, ঠিক আছে। বা আপনি স্নান করার সময়, ঠিক আছে, আপনি কোনো রকম মেডিকেটেড সোপ আপনি ইউজ করুন, যেখানে আপনার শরীরের মধ্যে ক্ষতি না করে, ঘামাচি যাতে না হয়। তো এইরকম প্রবলেম নিয়ে যদি ফেস করেন তাহলে আপনি এইগুলো আপনাকে প্রিকশন হওয়া দরকার আছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। টিভির ভলিউম একটু আস্তে রাখবেন, মিউট করবেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি বলছি পুতুল দে। পুতুল দে, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? সমস্যা মাথা ঘুরছে, মানে এমনি কোনো প্রবলেম নেই, মানে একটু উঁচু জায়গাতে উঠলে পরেই না মাথা ঘুরছে। আচ্ছা। মাথা ঘুরছে? হ্যাঁ হ্যাঁ, মাথা ঘুরছে। আচ্ছা, ভার্টিগো প্রবলেম আছে। তো আপনার কি ঘাড়ে কোনো যন্ত্রণা আছে? ঘাড়ে কোনো রকম যন্ত্রণা আছে কি? মাথায় কোনো যন্ত্রণা নেই। ঘাড়ে কোনো যন্ত্রণা হয়? ঘাড়ে 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 কোনো যন্ত্রণা হয় না? ঘাড়ে কোনো যন্ত্রণা নেই। বয়স কত? 50। 50 বছর বয়স আছে। আর প্রেশারের ওষুধ খায়? টিভির ভলিউমটা না মিউট রাখার প্রয়োজন ছিল। যাক, বলুন আপনি। হ্যাঁ, 50 ঠিক আছে, আপনি যখন টিভিতে শুনুন, কারণটা হচ্ছে কি আপনি টিভিতে শুনে যদি আমার সঙ্গে কথা বলেন তাহলে হবে না। কারণটা হচ্ছে কি আপনি স্টুডিওতে ফোন করেছেন, তো তাহলে আপনি স্টুডিওতে কথা বলতে হয়। এবার টিভি আপনি ভাববেন কি আমি উত্তর দেবো, আপনি তখন আপনি উত্তর দেবেন, এই যে টাইম যেটা রয়েছে নষ্ট হয়। তো আপনি যেটা দেখুন, আপনি যে বললেন 50 বছর বয়সের মধ্যে যে ওনার মাথাটা ঘোরায় না, সেটা কারণটা হচ্ছে কি আপনি প্রেশারটাকে আপনি চেক করান। প্রেশারে উনি যদি ওষুধ যদি না খায় তাহলে প্রেশারটাকে চেক করা দরকার রয়েছে, কি প্রেশার ফ্লাকচুয়েট করছে কিনা, তার জন্য একটা হতে পারে। সেকেন্ড নাম্বার হচ্ছে যদি একটা মানুষের যদি ঠিক মতো যদি ঘুম না হয়, মানে একটা 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার রয়েছে, সেই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু ওনার এইরকম মাথা ঘোরানোর সমস্যাটা হবে। আর 3 নম্বর হচ্ছে যদি শরীর আপনার উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে হবে। আর ঘাড়ে যদি আপনার কোনো রকম ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু হয়। এবার সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের মধ্যে আপনার ঘাড়ে ব্যথা হবে বা হবে না, এটা দুরকম আছে। তো আপনি একটা সিম্পল দেখবেন, ঘাড় আপনার যে বডির যে শেপটা রয়েছে না, আপনার বডি শেপটা দেখবেন ঘাড়ের জায়গা না উঁচু রয়েছে কিনা, হালকা একটু যদি উঁচু থাকে তাহলে আপনি বুঝিয়েন কি এটা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস রয়েছে। তখন আপনি ইমিডিয়েট কিন্তু আপনি একটা এই সার্ভাইকাল স্পাইনে আপনি একটা এক্সরে রিপোর্টটা করাবেন, যেখানে আপনি দেখতে পারবেন ইমপ্রেশন বলে একটা ওয়ার্ড রয়েছে, সেখানে আপনি দেখতে পাবেন সার্ভাইকাল স্পন্ডিলাইসিস রয়েছে। তো সার্ভাইকাল যখন স্পন্ডিলাইসিস রয়েছে তখন আপনার কি দরকার আছে ইমিডিয়েট কিন্তু ট্রিটমেন্ট করা, একে ফেলে রাখবেন না। এই যে ফেলে রাখার কারণে জন্য কি হয়, ওখান থেকে একটা নার্ভ আছে যেটা কি হয় আমাদের দুটো হাতের কাছে পাস হয়। তো এই নার্ভটা যদি চেপে যায় না তাহলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়। আর ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয় তাহলে দেখবেন হাতটা কিন্তু ঝিনঝিন অবসভাব, এই জিনিসটা আস্তে আস্তে চালু হবে। এখন নেই, আস্তে 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 চালু হবে। আস্তে দেখবেন এই ব্যথাটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, কোমরের দিকে নামবে, কোমরে কিন্তু যন্ত্রণাটা চালু হয়ে যাবে, ঠিক না? তো আপনি একটা ঘাড়ে একটা এক্সরে রিপোর্ট করান। খাবার মধ্যে যদি বললাম, তো আপনি খাবার মধ্যে প্রোটিন জাতীয় জিনিসটা ওনাকে দিন, বালিশ ছাড়া ঘুমোতে বলুন, তার সাথে সাথে বললাম প্রেশার আপনি চেক করান, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি মেনটেন করুন, এটা করলে আপনার ঠিক হয়ে যাবে। এরপরে যেটা বললাম এক্সরে রিপোর্টটা করে আমাদের যে আপনার বাড়ির পাশে যে নিয়ারেস্ট চেম্বার আছে সেখানে এসে যোগাযোগ করবে। একদম। যে কোনো ধরনের অস্থির সমস্যাই হোক না কেন, যে কোনো বয়সে হোক না কেন, সবার জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রইল। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে, হ্যাঁ, কে বলছেন? নামটা শুনবো। নামটা হচ্ছে ঝর্ণা পোদ্দার। কার সমস্যাটা? কার? আপনার? সমস্যাটা আমারই। বয়স কত? বয়স হচ্ছে 32। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে ম্যাডাম শুনি। প্রবলেম হচ্ছে আমার রাইট সাইডের পায়ে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা মাসেলে খুব পেইন হয়। আচ্ছা। তো আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না, রিসেন্টলি শুরু হয়েছে সপ্তাহখানেক ধরে। আচ্ছা, মাসাজটা যেটা আর আপনার একটা জায়গায় মনে হচ্ছে কেমন একটা শার্ট টাইপের পাই। আচ্ছা, আপনার ওই জায়গাটা কি শিরাটা দেখা যাচ্ছে? না, সেরকম কিছু নেই, কিন্তু পাটা পুরো ফুলে আছে বিভৎসভাবে। স্টিফ হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে? না, শক্ত হালকা হয়েছে, সেইভাবে এখন স্টিফ হয়ে পারেনি। এটা আর্লি স্টেজ আছে, ঠিক আছে? আপনার যে মাসাজ যে ক্র্যাম্পটা করছে, মাসাজে যে ব্যথাটা করছে, যেটা হচ্ছে আপনার স্টিফ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হচ্ছে না, যার ফলে আপনার সোয়েলিং হচ্ছে। আর সোয়েলিং হওয়ার পর আপনার কিন্তু ব্যথা হচ্ছে। একটা সাধারণ জিনিসটা বলি আপনাকে, যদি আমার হাতে যদি সোয়েলিং হয়ে যায় তাহলে কি হলো, আমি কোনো রকম দেখুন ইজিলি মুভমেন্টটা করতে পারবো না।
এই যে ঘোরাচ্ছি এই ইজি মুভমেন্টটা করতে পারবো না যদি সোয়েলিং হয়ে যায়। তো এটাই হচ্ছে আপনার সঙ্গে যে সোয়েলিংটা যে হচ্ছে না, যার ফলে কি হচ্ছে আপনি কিন্তু এটা ঘোরাতে পারছেন না, ব্যথা যন্ত্রণাটা হচ্ছে। হয়তো দেখুন আমি বলবো না কি এটা কিডনির সমস্যা, আজকে আমরা কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, যেখানে বললাম কি মানুষের শরীরের মধ্যে কিন্তু সোয়েলিংটা হয়ে যায়, হতেও পারে, না হওয়ার কিছু নেই। কারণটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড যখন আপনার শরীরের মধ্যে বেড়ে যায় তখন কিন্তু দেখবেন এটা প্রথম হচ্ছে কারণ আমাদের শরীরের মধ্যে কিন্তু কিডনিকে খারাপ হয়ে যাওয়া। আজকে দেখুন ইউরিক অ্যাসিড অনেকজনই আছে, তারা কিন্তু কি হচ্ছে ক্যাজুয়ালি নিচ্ছে, তো আজ না কাল না পরশু কিন্তু আপনার কিডনির সমস্যাটা আসবেই। তো আমি আপনাকে বলবো একটা ব্লাড রিপোর্ট করান, যেটা হচ্ছে আপনি কেএফটি, হ্যাঁ কিডনি ফাংশন টেস্ট, ব্লাডের মধ্যে কেএফটি রিপোর্টটা করান, আর তার সাথে সাথে আপনি ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান। আগামী শনিবার দিনই আমি বর্ধমানে নিজে থাকবো, ওই রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যেখানে আপনাকে কি করলে ভালো হবে এই সমস্যা যাতে ফিউচারের মধ্যে না আসে বা আমরা কোনো বড় রোগ নিয়ে আপনাকে না ভুগতে হয়, তার জন্য আমরা উপায়টা আপনাকে বলবো। একদম যে কোনো আপনার সমস্যার জন্য, সেটা ক্রিটিক্যাল হোক বা ক্রনিক ডিজিজ হোক, সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমাদের ফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন 9830235527 বা 37, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। বিষয়ে যাবো তার আগে একটু বলে রাখি যে কিভাবে যোগাযোগ করবেন। একটা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা বলে দেবে যে কিভাবে আপনি চেম্বার পর্যন্ত পৌঁছবেন বা আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি আমাদের রয়েছে। আমাদের বনগাঁয় কিন্তু চেম্বার থাকে এবং রয়েছে, এবং সেখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দে কে, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, বর্ধমান চেম্বারে এবার কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, বহরমপুর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে আমাদের চেম্বার থাকে এবং কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর এস ঘোষালকে, জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে আমাদের চেম্বার রয়েছে, গুয়াহাটি চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, নতুন চেম্বার আমাদের আলিপুরদুয়ার, সেখানে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড় চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে আমাদের চেম্বার রয়েছে, সেখানে অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং আগরতলা চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যারা নতুন পেশেন্ট তাদের কিন্তু একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সটাউন শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথায় আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। এছাড়া আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হাওড়ায় শিবপুর, বালচিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলায় চেম্বার ডক্টর বি শর্মাকে। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো রইলো, কোনোভাবে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দেবেন এবং আপনি সহজে যোগাযোগ করতে পারবেন। সিকেডি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবার একটু শুনবো স্যারের কাছ থেকে। যেটা আমরা ডায়ালিসিস, আপনার যে কিডনি যখন আপনার দেখছেন ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, তার জন্য আপনাকে বলেছিলাম কি আপনার এই সময় আপনি আর কি করবেন, তো সেই সময় আপনার কাছে কিছু করার থাকে না, আর আপনার ডাক্তারও বলে যে আপনাকে ডায়ালিসিস করতে হবে। এবার ডায়ালিসিস করলে কি হয়, ডায়ালিসিস করলে যে কিডনি যে কাজটা রয়েছে ওই কাজটা করছে আপনার ডায়ালিসিস মেশিনটা করছে, মানে আপনার পুরো ব্লাডটাকে ডায়ালিসিস মেশিন নিচ্ছে, নেওয়ার পর তাকে ফিল্টার করে আবার আপনার বডিতে পাঠিয়ে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনার এই যে হেমোগ্লোবিন আপনার কমে যাচ্ছে। ঠিক আছে, যে কারণের জন্য আপনাকে বলে দেওয়া হয় কি আপনার হেমোগ্লোবিনের জন্য আপনাকে ইনজেকশন নিতে হবে, যাতে এই যে আপনার ডায়ালিসিসের জন্য যে ব্লাডটা ইউজ করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনার শরীর থেকে ব্লাডটা কমে যাচ্ছে। প্লাস এই যে করা হলো, ঠিক আছে মানলাম ফিল্টার করে দেওয়া হলো, আপনার ভালো আছে, কতদিন আবার 2 দিন পরে কি 1 দিন পরে আবার আপনার কিন্তু দেখছি ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে। তো যেখানে আপনাকে বলে দেওয়া হচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে আপনাকে ডায়ালিসিস করতে হবে, কতদিন চলবে? ডায়ালিসিস করার জন্য যে আপনাকে চ্যানেল করা হয়, কখন আপনার গলায় দিচ্ছে, কখন আপনার হাতে দিচ্ছে, কখন আপনার পায়ে দিচ্ছে, এই যে মাল্টিপল জায়গা যে শরীরের মধ্যে যে ফুটো করে যে আপনার শরীরের মধ্যে অত্যাচার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনার শরীরটা তো এমনি উইক হয়ে যাচ্ছে, বেশি দিন আপনার শরীর টানতে পারে না। তখন আপনাকে বলে দেওয়া হয় যে আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এবার দেখুন আমি ডায়ালিসিস করে তো স্যাটিসফাইড ছিলামই না, যেখানে আপনাকে বলে দেওয়া হলো কিডনি ট্রান্সপ্লান্ট করতে। এবার কিডনি যখন ট্রান্সপ্লান্ট করলেন তো সেটাও আবার ব্যাপার রয়েছে কি স্যুট হবে কি হবে না, ডোনার পাবো কি পাবো না।
ঠিক আছে? তো এইগুলো করার পর মানুষ এমনি ফেড আপ হয়ে যায়, তার মধ্যে ঠিকভাবে ট্রিটমেন্ট হয় না। কিন্তু আমাদের কাছে যে ট্রিটমেন্টটা রয়েছে, সেখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনাকে না তো কোনো রকম ডায়ালিসিস করতে হয়, আর না তো কোনো রকম আপনাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। সেখানে আপনাকে কি করতে হয়, আপনাকে ন্যাচুরালি আমরা মেডিকেশন কিছু দিই, খাওয়ার ডায়েট চার্টটা দিই, যেখানে আপনি দেখতে পারেন কি ন্যাচুরালি ওয়েতে আপনার কিন্তু কিডনি ওয়ার্ক করতে চালু করে দিল, আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে গেল, আপনার হেমোগ্লোবিনটা কিন্তু বাড়তে চালু হয়ে গেল। আপনি যখন সোনোগ্রাফি রিপোর্টটা করাচ্ছেন, সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে আসছে আপনার পলিসিস্টিক রয়েছে আপনার কিডনিতে, ঠিক আছে? মানে আপনার দুটো কিডনিতে আপনার সিস্ট রয়েছে। সিস্ট হচ্ছে একটা বাবলস, ঠিক আছে? যে আপনার ছাঁকুনি করে, সেখানে যখন একটা বাবলস হয়ে যায়, একটা সিস্ট হয়ে যায়, সেটা কি করে আপনার গার্ড করবে। তো এবার এই সিস্টার বাবলসকে নিয়ে আপনি কোনো রকম চিন্তা করলেন না। যখন আপনার সোনোগ্রাফি রিপোর্টে, তখন আপনি ক্যাজুয়ালি গুরুত্ব দিলেন না। আপনার ডাক্তার বলে ঠিক কোনো ব্যাপার নেই, সেটা সবারই থাকে, সবার থাকে, তাহলে তাহলে সবারই আপনার কিডনি ডায়ালিসিস হবে, ঠিক আছে? তো যখনই আপনার একটা ছোট একটা সমস্যাটা দেখা গেল, সিস্ট রয়েছে বা টিউমার রয়েছে, এটা থাকাটা কিন্তু ঠিক নয়। তখনই যদি আপনি কাজ করে যান, তাহলে আজকে আপনার কিডনির সমস্যা নিয়ে ভুগতে হতো না, ঠিক আছে? তো আমি আপনাকে এইটাই বলবো কি, যখন আপনি কোনো রকম সমস্যা নিয়ে আপনি ফেস করছেন, তো আপনি যেরকম আর্লি স্টেজের মধ্যে আপনি মডার্ন মেডিসিন যখন হেল্প নেন, ঠিক ওই রকমই আর্লি স্টেজের মধ্যে যদি আপনি আয়ুর্বেদে যদি হেল্প নেন না, তাতে কি হবে কি, প্রথম আপনার সাইড ইফেক্ট হবে না, দ্বিতীয় নম্বর এই রোগটা নিয়ে বেশি দিন ভুগতে হবে না, আর তৃতীয় নম্বর কি আছে কি, আপনি সুস্থ থাকবেন পুরোপুরি, ঠিক না? একদম। আর সম্পূর্ণভাবে নিজেকে সুস্থ রাখার জন্য দেখুন প্রচুর অ্যাডভাইস আমাদের তরফ থেকে তো থাকে, তারপরেও আমাদের শারীরিক সমস্যা আসবে, এটা খুব স্বাভাবিক যে সারা জীবন আমি অ্যাডভাইস ফলো করলাম কিন্তু আমার কোনো সমস্যা এলো না, এটা হতে পারে না। তবে সেটা অনেক অল্প করে আসবে যদি আপনি সচেতন হন বিষয়গুলোর উপরে, এবং যদি আপনার সমস্যা চলে আসে আপনি জানবেন যে এটাকে ফেলে রাখা উচিত নয়। আজ পর্যন্ত কোনো রোগকে ফেলে রেখে আপনি জয় পেয়ে গেলেন, সমস্যাটা আপনাকে কোনো ক্ষতি করতে পারলো না, এমনটি কোনো উদাহরণ আমরা কিন্তু আজ পর্যন্ত খুঁজে পাইনি। তাই যখনই কোনো শারীরিক সমস্যা আপনার দেখা দিচ্ছে, সিমটমস আপনার মিলে যাচ্ছে ডাক্তারবাবুদের বলা সিমটমসের সাথে, তখনই কিন্তু আপনি আপনার কাছাকাছি আপনার পছন্দের চিকিৎসক বা পছন্দের সংস্থায় যোগাযোগ করুন আর আপনার ট্রিটমেন্ট স্টার্ট করবেন। কে আছেন, টিভির ভলিউম প্লিজ মিউট করবেন, একদম জিরো করবেন টিভির আওয়াজ। কে আছেন বলবেন নমস্কার। টিভির ভলিউম জিরো করুন। হ্যাঁ বলুন, কে আছেন, টিভির আওয়াজ একদম কমিয়ে দিন, জিরো করে দিন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। টিভির ভলিউমটা জিরো করতে বললাম, বলুন সমস্যাটা বলুন। 4 থেকে 4.5 লিটার জল খাই। হ্যাঁ, 4.5 লিটার জল খাই, তো পেচ্ছাপের গন্ধ হয় কেন? পেচ্ছাবে কি হচ্ছে আপনার? স্মেল সেটা আসছে, কিছু হয় না, গন্ধটা হয় আর কি। পেচ্ছাবে গন্ধটা হচ্ছে। তো আপনি 4 থেকে 4.5 লিটার যে জলটা খান, তো আপনার যে পেচ্ছাপটা হয় সেটা ক লিটার হয়? ভালো পরিষ্কার পেচ্ছাপ হয়। মানে আপনার 4-4.5 লিটার মতো পেচ্ছাপটা হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন, পেচ্ছাপে একটা পরীক্ষা করবেন, যাকে বলা ইউরিন ফর রুটিন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে প্রথম একটা পেচ্ছাপটা নিয়ে একটা কৌটোতে রেখে দেবেন, আর সেই পেচ্ছাপটা নিয়ে আপনি যে কোনো বাসের ল্যাবে যাবেন, যেখানে রক্ত রিপোর্ট হয়, সেখানে বলবেন ইউরিন আমার রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটা করে দিন। তো রুটিন অ্যান্ড কালচার রিপোর্ট আপনি 72 ঘন্টার মধ্যে আপনি পাবেন। রুটিন রিপোর্ট আপনি সেম ডে পেয়ে যাবেন, আর কালচার রিপোর্টটা আপনি 3 দিন পর পাবেন। তো এই 3 দিন যখন রিপোর্টটা যখন আসবে, তারপরে আপনি দেখতে পাবেন কি পেচ্ছাপের সঙ্গে আপনার কি কি ইনফেকশনটা রয়েছে। পেচ্ছাপের সঙ্গে পুজ বেরোচ্ছে, পেচ্ছাপের সঙ্গে প্রোটিন বেরোচ্ছে, পেচ্ছাপের সঙ্গে ইপথিলিয়াল সেলসটা বেরোচ্ছে। তো এই ধরনের যে ইনফেকশনগুলো থাকে না, সেই কারণের জন্য আপনার কিন্তু ব্যাড স্মেলগুলো হতে থাকে। এবার আপনি বলছেন আমি তো পেচ্ছাপ করছি, পুজ কোথায়, সেটা আপনি দেখতে পারবেন না, এই জন্য আপনাকে রিপোর্ট করতে বলা হলো। কারণটা হচ্ছে মাইক্রোস্কোপ থেকে যখন আপনি দেখবেন, তখন দেখা যাবে কি কত রকম আপনার পেচ্ছাপে ইনফেকশনটা রয়েছে, ঠিক আছে? ওই রিপোর্টটা করান, আর ওই রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করুন, যাতে এই সমস্যা ঠিক হতে পারে। কারণটা হচ্ছে এইরকমই ইউরিনে যে ইউটিআই প্রবলেম বা এইরকমই ইউরিনের যে সমস্যাগুলোই আগামী দিন কিন্তু আপনার কিডনি খারাপ হতে পারে। একদম। এবং কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত কিডনিকে নিয়ে। তবে যাদের ডায়াবেটিস বা সুগার যাদের রয়েছে, তাদের কি কিডনির সমস্যা বা সিকেডির সমস্যা নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করা উচিত? অবশ্যই, সেই সময় আপনার চান্সেসটা আরো বেশি বেড়ে যায়, যাদের সুগার রয়েছে, যাদের প্রেশার রয়েছে। আজকে দেখুন যারা ডায়ালিসিস করছে, তারা কিন্তু প্রেশারে ওষুধগুলো ব্যবহার করে। আপনারা জিজ্ঞেস করুন কি আপনি প্রেশার ওষুধ খান, তো 100 জনের মধ্যে 99 লোকরা বলবে কিন্তু আমি প্রেশারের ওষুধটা খাই। তো এই কারণের জন্য যাদের সুগার প্রেশার আছে, তাদেরকে খুব দরকার আছে কি সবসময় আপনি কেএফটি রিপোর্ট আপনি করাবেন, বা আপনি এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করে, যাতে আমার সুগার প্রেশারটা ঠিক থাকে, সাথে সাথে আমার কিডনিটাও যাতে ভালো থাকে। একদম। কে আছেন আমাদের সাথে, নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার,
বলুন কে বলছেন? আপনারা কিডনির সমস্যা নিয়ে আলোচনা করছেন। আমার এক রিলেটিভের না কিডনির সমস্যা হয়েছে। এই যে বলছেন যে এই যে ছাত্রীটার যে ব্যাপারটা বললেন, ছাত্রীটা খারাপ হয়ে গেলে কি কিছু করার আছে? আচ্ছা, আপনার রিলেটিভ কোথায় থাকেন সেটা একটু চট করে বলুন। আমার রিলেটিভ থাকে বেলঘড়িয়াতে। বেলঘড়িয়াতে থাকেন, ওকে স্যার বলছেন। অবশ্যই আপনার ঠিক করা যায়। শুনুন, ঠিক আছে, ওনার যে কিডনির যে সমস্যাটা রয়েছে বা ওনার যে আমি যে কথাগুলো বললাম সেটাকে অবশ্যই পুরোপুরি ঠিক করা যায়। দেখুন, আপনি যে আপনার রিলেটিভের যে সমস্যাটা রয়েছে তার জন্য যে উনি ওষুধটা খাচ্ছেন না, সেটা শুধু থামাচাপা দেওয়ার জন্য, কোনোদিন উনি ভালো হতে পারবেন না। ডে বাই ডে ওনার কিন্তু খারাপের দিকে যেতে চালু হয়ে যাবে। ঠিক আছে, তো প্রপার যদি চিকিৎসা পেতে চান, পুরোপুরি যদি ভালো হতে চান, তো সমস্ত ওনার যে কাগজপত্র রয়েছে, রিপোর্টগুলো রয়েছে বা আপনার যে ট্রিটমেন্ট করছেন তার প্রেসক্রিপশনটা নিয়ে আমাদের চেম্বারে দেখা করবেন। মধ্যমগ্রাম চেম্বার আপনার কিন্তু অনেকটাই কাছে হবে। তাছাড়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করে দেবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাভ ছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে প্রথম আপনি কথা শুনেন। যেটা বলবো সেটা করলে তাহলে আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটা বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে